ইরানকে পরমাণু অস্ত্র থেকে নিবৃত করার জন্য দীর্ঘদিনের পরিকল্পনা ইসরায়েল এঁটেছিল। রেড লাইন যদি অতিক্রম করা হয় তাহলে ইরান আসলে কোনো ধরনের ছাড় দিবে না। ইরানের প্রতিক্রিয়ার পরেই কিন্তু নির্ভর করবে যে আসলে মধ্যপ্রাচ্যের ভৌগোলিক যে রাজনীতি সেটি আসলে কোন দিকে যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আসলে যুদ্ধ কতটুকু দীর্ঘায়ু হতে পারে সেটি আসলে নিশ্চিত করে বলা না গেলেও এই যে যুদ্ধের প্রেক্ষাপট অর্থাৎ সামরিক কর্মকর্তাদেরকে হত্যা এবং ইরান যে বিষয়টি বারবার তারা বলে আসছিল যে এই পরমাণু কর্মসূচিতে যদি হামলা চালানো হয়, রেড লাইন যদি অতিক্রম করা হয় তাহলে ইরান আসলে কোনো ধরনের ছাড় দিবে না। এখন দেখার বিষয় হচ্ছে যে আসলে ইরান আসলে কি ধরনের প্রতিক্রিয়া দেখায়। ইতোমধ্যে আমরা এই যে কথা বলছি এর আগে কিন্তু আমি সর্বশেষ যে আপডেটটি দেখেছিলাম এই যে ভয়াবহ হামলা হয়েছে ইরানের রাজধানী তেহরানে, এই হামলার পরপরই কিন্তু আমরা দেখেছি যে ইরানের পক্ষ থেকেও কিন্তু ড্রোন হামলা চালানো হয়েছে ইসরায়েলের দিকে। যদিও সেটি আসলে ওই মাত্রায় এখনো তৈরি করা হয়নি বা প্রভাব বিস্তার করেনি নিশ্চয়, যেটি ইসরায়েল করতে পেরেছে। অর্থাৎ এখানে কিন্তু যুদ্ধের একটি টান উত্তেজনা বিরাজ করছে এবং ইরানের প্রতিক্রিয়ার পরেই কিন্তু নির্ভর করবে যে আসলে মধ্যপ্রাচ্যের যে রাজনীতি, ভৌগোলিক যে রাজনীতি সেটি আসলে কোন দিকে যাচ্ছে। এটি একটি অন্যতম বিষয় হিসেবে এখানে কাজ করছে বলে আমি মনে করি। যেমন সেক্ষেত্রে আরেকটি প্রশ্ন চলে আসে আপনার কথার ভিত্তিতে, ইসরায়েলের এই যে সুপরিকল্পিত হামলা এবং ইরানের কিছু বাছা ব্যক্তিদের উপর যে আঘাত হানা হলো, সেটি কি খুবই স্বল্প সময়ের কোনো পরিকল্পনা? সেটি তো মনে হচ্ছে না। মামলা এটি আসলে যদি আমি একটু এই যুদ্ধের পূর্ববর্তী অবস্থার দিকে যাই, প্রথম দিক থেকেই কিন্তু বরাবরই ইসরায়েল বলে আসছিল যে তারা আসলে ইসরায়েল এবং তার সবচেয়ে বড় মিত্র আপনি যেটি জানবেন মার্কিন যুক্তরাষ্ট্র, তারা কিন্তু বরাবরই বলে আসছিল যে তারা ইরানকে কোনোভাবেই এই যে পরমাণু অস্ত্র যেটি তারা দাবি করছে সেটি আসলে অর্জন করতে দিবে না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এবং সেই প্রতিক্রিয়া কিন্তু এই হামলার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে যখন কোশ্চেন করা হলো, তিনি কিন্তু একদম পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন যে আসলে ভেরি সিম্পল। আমি যদি একটু কোট করে বলি যে উত্তরটা ভেরি সিম্পল, যে কোনোভাবে ইরানকে কিন্তু এই পরমাণু অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। তো সেই প্রেক্ষাপট ঘিরেই ইরানকে পরমাণু অস্ত্র থেকে নিবৃত করার জন্য দীর্ঘদিনের পরিকল্পনা ইসরায়েল এঁটেছিল বা ইসরায়েল এই পরিকল্পনাটা এঁকেছিল এবং তারই যে বাস্তবায়ন সেটির জন্য তারা আসলে একটা প্ল্যাটফর্ম খুঁজছিল। এবং দেখেন এই যে হামলাটি হলো কোন সময় হলো, যখন আমরা দেখলাম যে ইরান এবং যুক্তরাষ্ট্রের ভিতরে এই পরমাণু কর্মসূচিকে যাতে তারা একটা সমঝোতার ভিত্তিতে আলোচনার ভিত্তিতে এটিকে প্রশমিত করতে পারে সে উদ্দেশ্যে কিন্তু দফায় দোহায় আলোচনা হয়েছিল। এবং কয়েক দফা আলোচনার এই যে শেষ পর্বটি অর্থাৎ এই আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেও বলেছেন যে আমরা কিন্তু একটি ভালো সমঝোতার দিকে যাচ্ছি এবং সেই দিকেই কিন্তু যাওয়া হচ্ছিল। এবং সেখানে যদিও মার্কিন যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে তারা বলে দিয়েছিল যে কোনোভাবেই ইরান পারমাণবিক যে কর্মসূচি সেটি তারা করতে পারবে না, পরবর্তীতে তারা কিছুটা নমনীয় হয়ে বলল যে 5% পর্যন্ত তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। এই যে আলোচনা চলছিল, ঠিক আলোচনা যখন আগামীকাল বসবে ঠিক তার আগ মুহূর্তে কিন্তু ইসরায়েল এই হামলাটি চালিয়েছে। এবং সেক্ষেত্রে নাটকীয় ব্যাপার হচ্ছে যে এই হামলার পরপরই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মার্কি রুবিও, তিনি একটা সংবাদ সম্মেলন করে বলে দিলেন যে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই।